আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৭৬। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। বন্যা ভুরু গুটিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই। আপনি তো অপাপবিদ্ধ। সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল, বিনম্র একটা মেয়ে। তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি সেই দিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত। আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সবকিছু আমি সামলে নিয়েছি। যা ঝড় গিয়েছে সব আমার ওপর দিয়েই গিয়েছে। ভাইয়ার খুব বেশি ফাইট করতে হয়নি। আর বনুর কথা কি বলবো? ও তো গত ৩ দিন সারাটাক্ষণ শুধু বন্যা বন্যা আর বন্যা করেই যাচ্ছিল। আজ সকালে আমাকে রীতিমতো ছেড় দিয়েছে, বিকেলের মধ্যে তোমাকে যেভাবে হোক বাসায় নিয়ে যেতে হবে। বনুর ভাইয়াকে পাওয়ার খুশি থেকে বেশি কষ্ট লেগেছে তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে। বাসায় তো সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলে তোমার সাথে দেখা করতে পাগলা হয়ে যেত। কিন্তু কি করতাম বলো? বড় আব্বু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন। তুমি তো জানোই উনি এক কথার মানুষ। কাজে এদিক সেদিক হলে খবর আছে। বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনেও নিজেকে মাফ করতে পারতাম না। ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম। আমার মুখের সামনে একটা কথাতেই ভাইয়া যে মস্ত বড় ভুল সিদ্ধান্তটা নিয়েছিল, আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের ওপর কোনো প্রভাব পড়ুক। তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেকে বলির কুমড়ো হতে হয়েছে। সেই সাথে ভাইয়ার সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার ওপরও পড়ে গেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কি কানে ধরতে হবে? বন্যা থতমত খেয়ে গেল। বলল, কান ধরতে হবে না। আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। তানভীর নিচে চলে আসছে। বন্যার বোন চা নাস্তা দিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে বন্যা নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু আম্মু আসেনি এখনো? না, আমি আব্বুকে আগেই বলে রাখছি। তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভাবছিলাম হৃদকে নিয়ে যাব। হৃদ যাবে না। বিয়েতে ওর ইন্টারেস্ট কম। ও শুধু ঘুরতে পছন্দ করে। এখন যদি বলা হয় চল সিলেট যাই, ২ মিনিটও লাগবে না, সে ব্যাগ গুছিয়ে নিয়ে হাজির। আর যদি মুখ ফসকেও বলে ফেলি বিয়েতে যেতে হবে, তাহলে ওর তালবাহানা শুরু হয়ে যাবে। ওর আশা করে লাভ নেই। তার থেকে বরং বন্যাকে নিয়ে যাও। আচ্ছা আপু, কাল পরশু ২ দিনের দাওয়াত রইল। অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বন্যা, তুইও সাবধানে থাকিস। আচ্ছা। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মোখলেস মিয়ার দোকান পর্যন্ত আসতেই মোখলেস মিয়াকে নজরে পড়ল। উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন। তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। তানভীর মোখলেস মিয়ার সামনে একটু ভুরু নাচাতেই মোখলেস মিয়া ভারী কণ্ঠে বললেন, কি হইতাছে? তানভীর তপ্ত স্বরে বলল, আপনার বউরে আমার বাড়িত লইয়া যাইতাছি। ক্যারে? আর কত বাপের বাড়িতে থাকবো? শ্বশুর বাড়ির হাওয়া বাতাসেরও তো দরকার আছে নাকি? আমার বউয়ের কিছু হলে আমি কিন্তু তোমারে ছাইড়া দিতাম না। অ্যাহ, আসছে। নিজের ২টাকে সামলান। আমারটা আমি বুঝে নেব। আপনাকে শুধু জানাতে আসছিলাম। এখন আসি। বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যার পর হয়ে গেছে। আবিরদের পুরো বাড়ি লাল, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশাল আকৃতির গেটে বড় করে আবির মেঘের নাম লেখা। বন্যা মন্ত্রমুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘের ২ বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে। গেট পার হতে মোজাম্মেল খান আর আলী আহমদ খানের সঙ্গে দেখা। বন্যা সালাম দিতে উনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, তানভীর, ব্যাগটা কি তুমি নিতে পারো না? তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করল, আমি আগেই নিতে চেয়েছিলাম, দেয়নি। মোজাম্মেল খান শুনল কিনা কে জানে। বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতরে চলে গেছে। ড্রয়িং রুম ভর্তি আত্মীয় স্বজন। মেঘেদের মামা বাড়ির মানুষজন ততক্ষণে চলে আসছে। মিমের মামা বাড়ি খালা বাড়ি থেকে অনেকেই আসছে। তাছাড়া এলাকার মানুষ তো আছেই। এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে। মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। অকস্মাৎ বন্যা কোমল কণ্ঠে ডাকল, ননদিনী। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখে ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগজড়িত কণ্ঠে বলতে শুরু করলো,
আমার খুব কান্না পাচ্ছিল। তোকে বারবার কল দিচ্ছি, মেসেজ করছিলাম, তুই রেসপন্স করছিলি না। আমি ভাবছিলাম তুই বোধহয় আসবিই না। এই আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত। তুই বিশ্বাস করবি না, বড় আব্বু আমার ফোন নেওয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কি পরিমাণ ছটফট করেছি। অন্য কারো ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থা ছিল না। বড় আব্বু এই ৩ দিন অফিসেও যায়নি। সারাক্ষণ বাড়িতে ছিলেন। ফেসিয়াল করাতে পাঠানো, শপিংয়ে পাঠানো থেকে শুরু করে আমার খাওয়া, রেস্ট সবতেই উনি নজরদারি করেছেন। আমি সুযোগ পেলে ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করতাম। ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে, আমি সেই আশা পর্যন্ত করিনি। সকালে ভাইয়াকে বলেছি, যদি তোকে আনতে না পারে তাহলে যেন আজ বাসায় না আসে। বন্যা কোমল কণ্ঠে বলল, আমি সবে বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম, কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের ওপর। উনি মেসেজের রিপ্লাই করে না, ফোন নাম্বার ব্লক করেও রেখেছিল হুট করে। আজ কল দিয়ে বলল আগামীকাল বোনের বিয়ে। এই কথা শোনা মাত্রই আমার মেজাজ মাত্রা অতিরিক্ত খারাপ হয়ে গেছিল। সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম, এখনো ওইভাবেই আছে। সেই সব ভেবে এখন মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দিব না। আজ থেকে যত কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার ভাসুর দিবে। ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার কোনো ইচ্ছে আমার নেই। উনি এখন আগের মতো নেই। তানভীর গলা খিকিরি দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা, মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া, লাভ ইউ। থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। দিছিলি তো বাসা থেকে বের করে। তোর বান্ধবী রাগ না কমলে আমি এখন মোখলেস দাদার দোকানে সিঙ্গারা বেচতাম। মেঘ ফিক করে হেসে উঠল। তানভীর বন্যার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও। যেতে যেতে আবার মাথা থামালো। ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল, লাভ ইউ টু। মেঘ চাপা স্বরে বলে উঠল, কাকে বলছো? বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে। তানভীর ভারী কণ্ঠে জানতে চাইল, কিছু বলছিস? না। বন্যা শাড়ি পরে মেঘের রুমেই সাজুগুজু করেছে। ধীরে ধীরে মেঘের মামিরাও মেঘকে দেখতে আসছে। জান্নাত আর আইরিন মিলে মেঘকে জোর করে শাড়ি পরাচ্ছে। সব মিলিয়ে মোটামুটি ৮-১০ জন মেঘের রুমে উপস্থিত। লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিকমতো নড়াচড়া করতে পারছে না। তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগোজ দেখছে। আবির মেঘকে দেখতে মেঘের রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। রুম ভর্তি এত এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকালো। ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করলো। লেহেঙ্গা পরে রাজরানী সেজে বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘ। মেঘকে দেখে আবিরের হৃদস্পন্দন জোরালো হচ্ছে। কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল, জি। আবির পুনরায় ডাকলো, মেঘ। মেঘ দুহাতে লেহেঙ্গা কিছুটা উঠিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল। দরজার সামনে আবিরকে না পেয়ে ভুরু কুঁচকে আবির কোথায় আছে দেখার জন্য বেলকনির দিকে ঝুঁকলো। আচমকা মেঘের স্নিগ্ধ গালে ঠোঁট ছোঁয়ালো আবির। মেঘ পূর্ণবদিত আখিতে তাকানোর পূর্বে আবির দ্রুত স্থান ত্যাগ করলো। মেঘ গালে হাত রেখে থম মেরে দাঁড়িয়ে আছে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। আবিরের অযাচিত কর্মকাণ্ডগুলো মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মেঘ পুনরায় রুমে চলে গেছে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল, প্রোগ্রাম কখন শুরু হবে? আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, একটু ধৈর্য রাখো। ১৪ মিনিট ২৩ সেকেন্ড যাবৎ ধৈর্য ধরে বসে আছি। আর কত? আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রামটা শুরু করে দিব? আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, ১০ মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। যাও এখন। আবির বিড়বিড় করতে করতে যাচ্ছে, ৫ মিনিট হলে ভালো হতো। আলী আহমদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎই তপ্ত স্বরে মোজাম্মেল খানকে ডাকলেন। মোটামুটি ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়েছে। সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং, বিশাল আকৃতির স্টেজ করা হয়েছে। ক্যামেরাম্যানরা আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত। আইরিন মিম নাচের প্রিপারেশন নিচ্ছে। তানভীর সাকিব সবাইকে ঠিকঠাক মতো বসাচ্ছে। গানের লিস্ট ঠিক করছে। নিচে মেইন গেটের বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে। মোজাম্মেল খান নিচ থেকে তানভীরকে কল দিচ্ছেন। আচমকা বন্যাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে থামার চেষ্টা করলো। বন্যার পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি। প্রথমবারের মতো চুল ছেড়ে গর্জিয়াস লুকে সেজেছে। অনার বর মেয়েটার এই চোখ ধাঁধানো সাড়ম্বর সাজে বিমোহিত তানভীর।
বন্যার দিকে তাকিয়ে থেকে উদাসভাবে সিঁড়ির পার্শ্ব ঘেঁষে পা রাখতেই নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে নিল। আপাতিত ঘটনায় তানভীরকে থামাতে উপায় না পেয়ে বন্যা দুহাতে তানভীরের বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করল। তানভীর নিজের ওপর বল প্রয়োগ করে থামতে পারলেও বন্যার হাতের কবজে চাপ খেয়েছে। তানভীরের ভেজা গাত্র, সেই সাথে ত্রিমাত্রিক উদ্ধৃত হৃদস্পন্দন উপলব্ধি করতে বন্যা উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন? তানভীর সহসা এক সিঁড়ি পেছাতে বুকের ওপরে থাকা বন্যার হাতগুলোর অচিরেই সরে গেল। বন্যা আস্তে করে নিজের হাত ঝেড়ে পুনরায় জিজ্ঞেস করল, আপনি ব্যথা পাননি তো? তানভীর মুচকি হেসে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বন্যা কর্কশ কণ্ঠে ডাকল, এই যে ভিলেন। তানভীর আর চোখে তাকিয়ে মুচকি হেসে সম্মুখ গতিতে বলল, ব্যথা তো পেয়েছি, কিন্তু এই ব্যথা যে। বন্যার ভুরু কুঁচকানো দেখে তানভীর থমথমে কণ্ঠে সরি 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 বলতে বলতে দৌড়ে নিচে চলে যাচ্ছে। তানভীর চলে যেতে বন্যা শব্দহীন হাসল। স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা। আবির মেঘের দিকে তাকিয়ে মৃদুস্বরে ডাকল, শুন। বলুন। তোকে আজ লাবণ্যময়ী লাগছে। আমার কি ইচ্ছে করছে জানিস? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিড়বিড় করল, না, আমি কিছু জানতে চাই না। আবির মুচকি হেসে বলল, আমি কিন্তু তোকে জানাতে চাই। মেঘ আর চোখে তাকাতে আবির ভুরু নাচালো। বরাবরের ন্যায় আজও আবিরের হাসিতে ঘায়েল হলো মেঘ। মুগ্ধ চোখে আবিরকে দেখছে। গত ২ বছর যার চিন্তায় দিনরাত ভুলে থাকতো, সেই মানুষটার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। হৃদয়ে অদৃশ্য হাওয়ারা তোলপাড় চালাচ্ছে। রাকিব গলা খিকিরি দিতেই মেঘ দৃষ্টি সরালো, সাথে আবিরও। রাকিব অনেকক্ষণ আগে আসলেও আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ। এখন সবার উপস্থিতিতে বুকে সাহস নিয়ে সামনে আসছে। আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলে আবারও সরে গেছে। অন্যদিকে আইরিন, মিম আর আসিফের অনবদ্য নাচ দেখে সবার চোখ কপালে উঠে গেছে। তানভীর কিছুক্ষণের মধ্যেই ওপরে আসছে। বন্যা কিছুটা পেছন দিকে চেয়ারে বসে বসে মেঘ আর আবিরের ছবি তুলছিল। আশেপাশে তেমন কেউ নেই। তানভীর অকস্মাৎ কানের কাছে ফিসফিস করে বলল, একটু সাইডে আসা যাবে? বন্যা আঁতকে উঠে ঘাড় ঘুরালো। তানভীরকে দেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি? সাইডে আসো। কেন? আরে আসো তো। বন্যা তানভীরকে ফলো করেছে ছাদের একপাশে গেলে। তানভীর শান্ত গলায় বলল, শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না। বন্যা আস্তে করে বলল, চুড়ি পরতে খুব একটা ভাল লাগে না। তানভীর মৃদু হেসে পকেট থেকে দুটা গাজরা বের করে তপ্ত স্বরে বলল, এখন আশা করি এটা বলবে না যে গাজরা পরতেও ভালো লাগে না। তেমন না। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি কি তোমাকে হাতে এগুলো পরিয়ে দিতে পারি? আমাকে পরাতে হবে না। মেঘ না পড়লে ওর হাতে পরিয়ে দিন, তাহলে ছবি সুন্দর আসবে। তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বনুকে আমাকে পরিয়ে দিতে হবে? বনু ছাদে আসার পরপরই ভাইয়া নিজের দায়িত্ব পালন করে ফেলেছে। তাহলে মিম আর অন্য কাউকে দিয়ে দিন। আমার ফাঁকা হাতই ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না। মানে? তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখো একবার। প্রত্যেকের হাতে চুড়িও আছে, গাজরাও আছে। আর তোমার হাতে কিছুই নেই। আমি এতগুলো গাজরা এনেছি, এখানে রাখতে পারিনি, যে যার মতো নিয়ে গেছে। অনেক কষ্টে তোমার জন্য দুটো রেখেছি। এখন কথা না বলে হাত দাও। বন্যা ধীর কণ্ঠে বলল, আমাকে দিন, আমি পরে নেব। আমি পরিয়ে দিলে কোনো সমস্যা হবে? নাকি এখনো আমার উপরে রেগে আছো? তেমন না। তাহলে কেমন? তানভীর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। বন্যা ভুরু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কিছু না বলে হাত বাড়ালো। কারো সাথে কথার তর্কে জড়ানোর থেকে আগেভাগে কেটে পড়াই ভালো। গাজরা পরিয়ে দেওয়া মাত্রই বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের দিকে আসছে। মেঘ বন্যাকে দেখে হাতে ইশারা করলো। মিনহাস, তামিম, মিষ্টি আর সাদিয়া কিছুক্ষণ আগে আসছে। এসে মেঘ আর আবিরের সাথে ছবি তুলে ফেলেছে। কিন্তু বন্যা লজ্জায় যেতেই চাইছিল না। বন্যা স্টেজে উঠতেই আবির ব্যস্ত কণ্ঠে তানভীরকে ডাকলো। আম্মুরা বা মামি, খালাদের নজর এড়াতে তানভীর স্টেজে উঠতেই কানে কানে ফিসফিস করে কিছু বলল, যেন সবাই মনে করে গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে। তানভীর নামতে নিলে আবির কিছুটা উচ্চস্বরে বলল, কিরে, কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? দাঁড়া। পাশ থেকে রাকিব, রাসেল আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলল, একমাত্র বোনের বিয়ে, অথচ বোনের সাথে তানভীরের এখনো কোনো ছবিই নেই। তাড়াতাড়ি দাঁড়া, তোদের ছবি তুলে দেই। তানভীর হাত দিয়ে মুখের ঘাম মোছার নাম করে ঠোঁটের হাসি আড়াল করে বন্যার পাশাপাশি দাঁড়ালো। ৩-৪টা ক্যামেরাম্যান ঝটপট কতগুলো ছবি তুলে ফেলল।
সবার মন মতো ছবি তোলা শেষে ছেলে-মেয়ে সবাই একসঙ্গে স্টেজে উঠেছে। প্রায় ১৫-২০ জন ছেলে ওয়াটার ওয়ার্ল্ড রঙের পাঞ্জাবি পরে সাথে ২০ থেকে ২২ জন মেয়ের পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি। আচ্ছা, ওয়াটার ওয়ার্ল্ড এই রংটা আসলে কি? একটু বাংলায় কেউ বলো তো, বাংলায় এই রংটার নাম জানলে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? যেই মিম আজ পর্যন্ত কোনোদিন শাড়ি পরেনি, সেই মিমও আজ শাড়ি পরেছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে। মালাকে জোর করেও শাড়ি পরানো যায়নি। গ্রুপ ছবি তোলার এক পর্যায়ে গুরুজনরা চলে যেতে শুরু করেছেন। ছাদ মোটামুটি ফাঁকা হতে কাপল ডান্স শুরু হয়েছে, যার সূচনায় ছিল রাকিব, রিয়া আর জান্নাত আসিফ। গুরুজনদের সামনে ওরা এতক্ষণ ভদ্র থাকলেও এখন সব ভুলে নাচতে শুরু করেছে। টানা ৩টা গানে নাচ শেষে আবির মেঘকে টেনে এনেছে। সবার রিকোয়েস্টে শুরুর দিকে মেঘ আর আবির ২টা গানে পারফর্ম করেছিল, কিন্তু আচমকা মোজাম্মেল খান আসতেই মেঘ লজ্জায় সেই যে বসেছে আর ওঠেনি। এখন ছাদের দরজা বন্ধ করে মেঘকে উঠিয়েছে, তারপরে যেন লজ্জা না পাই। একদম লাস্টে আবির, মেঘ, বন্যা, রিয়া, আসিফ, জান্নাত, তানভীর, বন্যা, আরিফ, মিম, মিনহাজ, মিষ্টি, তামিম, সাদিয়া, রাসেল, সোনিয়া, সাকিব, আইরিন সহ বাকি যারা ছিল সবাই একসঙ্গে হাওয়া হাওয়া গানে পারফর্ম করেছে। আইরিন ভালো ডান্স পারে, শুধুমাত্র সেই কারণে সাকিব আইরিনের সাথে ডান্স করতে রাজি হয়েছে। কিন্তু শুরুতেই করুণ কণ্ঠে বলে নিয়েছে, আমার গ্রামে একটা নিরীহ গার্লফ্রেন্ড আছে। ও রেগে গেলে একটু বলে দিও, আমার কোনো দোষ নাই। সাকিবের এমন কথা শুনে আইরিন রাগে কটমট করে বলেছে, আমার সাথে ডান্স করতে বলেছে কে আপনাকে? আপনি আপনার কাজিনের সাথে ডান্স করেন। সাকিব সহাস্যে বলল, মালা করবে ডান্স আর মানুষ পেলে না? এই মেয়ে আসতে শুধু দেখতে আর নিজে জ্বলতে। আমি বারবার বলেছি নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না। কে কার কথা শুনে? মন ভরে দেখতে আসতে দেখুক। তোমাকে যেটা বলেছি সেটা করবা, ঠিক আছে? আচ্ছা। এদিকে আরিফ আর মিমের একটু পরপর ঝগড়া লাগা দেখে তানভীর দুটাকে শাস্তিস্বরূপ কাপড় ডান্স করতে বলেছে। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, যে যার মতো গল্প করতে করতে নিচে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মেহেদি দেওয়া শুরু হবে। আবির আর তানভীর বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যাবে, তাই একটু তাড়াহুড়োতে প্রোগ্রাম শেষ করতে হয়েছে। বন্যা আর আইরিন গল্প করতে করতে নেমে গেছেন। মিম হুট করে ওদের দেখতে না পেয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে ছাদের দরজায় হোঁচট খেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসে পড়েছে। দু হাতে পা চেপে কান্না করছে। ছাদের সাউন্ড বক্সের শব্দের কারণে মিমের অল্প বিস্তর কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। আরিফ দরজা পর্যন্ত এসে মিমের কান্নার শব্দ শুনে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইল, কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে বলল, হোঁচট খেয়েছি। আরিফ সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মিমের পায়ের কাছে ধরল। বৃদ্ধা আঙুল থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। মিমের দু হাতে রক্ত লেগে আছে। আরিফ নিবিষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, শাড়ি পরে কেউ এভাবে ছোটাছুটি করে? দেখি হাতটা ধরো। মিম কাঁদতে কাঁদতে আরিফের হাতটা শক্ত করে ধরে বসা থেকে উঠল, কিন্তু ব্যথার চোটে পা ফেলতে পারছে না। আরিফ মিমের এক হাত ধরে আস্তে করে আস্তে আস্তে নামাচ্ছে। কোনো মতে নিচ পর্যন্ত গিয়েই মিম হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কি হয়েছে, কি হয়েছে বলে আশেপাশের সবাই জড়ো হয়ে গেছে। আরিফ দৌড়ে ফার্স্ট এইড বক্স আনতে নিচে চলে গেছে। মিমের কান্নার শব্দে তানভীর ছুটে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে নিজের পা বাড়ালো। তানভীর রক্তাক্ত আঙুল দেখে কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে আরিফের দিকে তাকিয়ে চিৎকার করলো, এই আরিফ, তুইও কি ছোট মানুষ? এভাবে ব্যথা দিয়েছিস কেন? জান্নাত ফ্রিজ থেকে বরফ এনে দিল। মিম কাঁদতে কাঁদতে বলল, আরিফ ভাইয়া কিছু করেনি, আমি হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। তানভীর ঘাড় ঘুরিয়ে আরিফের দিকে এক নজর তাকালো। আরিফ ফার্স্ট এইড বক্স হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানভীর হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, দে। পরপর মিমের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, তুই কি হাঁটতে পারিস না? কথায় কথায় দৌড় দিতে তোকে কে বলে? কালকে বনুর বিয়ে, আর তুই ব্যান্ডেজ বেঁধে ঘুরবি, এটা কি ভালো লাগবে? মিম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর এমন করব না। ছাদে মেঘ, রিয়া, আবির, রাকিব, রাসেল, লিমন দাঁড়িয়ে আছে, গল্প করছে। মালা বরাবরের মতো দূরে একটা চেয়ারে নির্বাক ভঙ্গিতে বসে আছে। সবার হাসাহাসির মাঝে মেঘ হুট করে নিজের মাথা চেপে ধরে নিচে বসে পড়েছে। আবির সঙ্গে সঙ্গে মেঘকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, এই, কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে। মেঘের অল্প চাপতে মাথা ব্যথা শুরু হয়ে যায়।
সেখানে সকাল থেকে ঠিকমতো খাওয়া নেই। সারাদিন বাহিরে, বাহিরে ঘুরে, ঘুরে ফটোশুট করেছে। সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে বসে আছে। তার ওপর এতক্ষণ নাচানাচি করল। সব মিলিয়ে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। আবির মেঘকে নিয়ে রুমে চলে গেছে। মেঘের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, "তুই ফ্রেশ হয়ে আয়। আমি খাবার নিয়ে আসছি। আমি নিচে গিয়ে খেতে পারবো। তোকে ফ্রেশ হতে বলেছি।" আবির নিচে গিয়ে মিমের অবস্থা দেখে কিছুক্ষণ দাঁড়ালো। ওপরে মেঘের মাথা ব্যথা, নিচে মিমের পা কাটা। এই অবস্থায় কাকে কি বলবে বুঝতে পারল না। মেঘের জন্য খাবার নিয়ে আবারও উপরে আসছে। অতিমাত্রায় ব্যথা সহ্য করতে না পেরে মেঘ মাথায় ওড়না বেঁধে রেখেছে। আবির অল্প অল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ দরজা থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে আসলো, "আসবো?" আবির তেমন গুরুত্ব দেয়নি। মেঘ তাকিয়ে মৃদু হেসে বলল, "মুন্নি আপু, আসুন।" মেঘের খাওয়া শেষ প্রায়। আবির প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেছে। মুন্নি মেঘের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, "মাথায় ওড়না বেঁধে রেখেছো কেন? মাথা ব্যথা?" "হ্যাঁ, সারাদিন ঘুরতে, ঘুরতে আর পারছি না।" "আপু, আপনি এত দেরি করে আসলেন কেন? আপনাকে না বলেছিলাম সন্ধ্যায় আসতে?" "কিভাবে আসবো বলো? রান্না করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসছি। এখন বলো, মেহেদি দেওয়ার মতো ধৈর্য তোমার আছে?" মেঘ মাথায় হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, "না থাকলে ধৈর্য রাখতে হবে। কাল যে আমার বিয়ে।" মুন্নি মুচকি হেসে মেহেদি দেওয়া শুরু করলো। মেঘেদের এলাকায় মুন্নি এখন সুপরিচিত মুখ। বউ সাজাতে যেমন এক্সপার্ট, তেমন মেহেদি দিতেও এক্সপার্ট। ওনার নিজস্ব পার্লার আছে। প্রায় অনেক বছর হবে। মেঘেদের বাসায় সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক। আগে একসময় ঈদে বাসায় এসে মিম মেঘকে মেহেদি দিয়ে দিত। এখন কয়েক বছর যাবৎ আসতে পারে না, কারণ উনার বাবুর ৫-৭ বছর বয়স। তাছাড়া পার্লারের চাপেও তেমন সুযোগ পান না। মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসার সাহস করেনি। সবাই মিমের রুমে বসে মেহেদি দিচ্ছে। আবির ফ্রেশ হয়ে একটা ফুল হাতা টি-শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ঔষধ নিয়ে মেঘের রুমে আসছে। ততক্ষণে মেঘের এক হাতের অর্ধেক মেহেদি দেওয়া হয়েছে। আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, "ঔষধ খেয়েছিস?" "না।" আবির কপালে আলতোভাবে হাত রেখে উষ্ণ স্বরে জানতে চাইল, "ব্যথা বেশি?" "হুম।" আবির একটা ঔষধ খুলে মেঘকে খাইয়ে আকুল কণ্ঠে বলল, "টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যেই কমে যাবে।" মুন্নি আপু ২-৩ বার আবিরের দিকে তাকিয়েছে। আবির গ্লাস টেবিলে রাখতে রাখতে শান্ত কণ্ঠে বলল, "আমি শপিংয়ে যাচ্ছি। তোকে ছবি পাঠাবো। ফোন কাছে রাখিস।" "আচ্ছা।" আবির যেতে নিয়ে আবারও থমকালো। মেঘের হাতের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, "আপু, নামের জায়গাটা ফাঁকা রাখবেন। আমি এসে নাম লিখে দিব।" মুন্নি আবিরের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে হেসে বলল, "ঠিক আছে ভাই, তোমার নাম তুমিই লিখে দিও।" আবির রুম থেকে বেরিয়ে গেছে। মুন্নি মিটমিট করে হাসছে আর মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, "আপু, আপনি হাসছেন কেন?" "এমনিতেই হাসি পাচ্ছে।" "আপনি কি আবির ভাইকে নিয়ে হাসছেন? মাত্র যে আসলো, তার নাম কি আবির?" "জি।" মুন্নি কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলে উঠল, "ওর অন্য কোনো নাম আছে না?" "আছে, কিন্তু সবাই এই নামে চিনে।" "অন্য নামটা কি?" "সাজ্জাদুল খান।" "ইয়েস, সাজ্জাদ, মনে পড়েছে।" "কি হয়েছে আপু? আপনি কি উনাকে আগে থেকে চিনেন? কিন্তু উনি তো এত বছর দেশের বাইরে ছিল। আপনি কিভাবে চিনেন?" মুন্নি মলিন হেসে জিজ্ঞেস করল, "সে তোমাকে খুব ভালোবাসে, তাই না?" "অনেক ভালোবাসে।" "তোমাদের রিলেশনের বিয়ে?" "জি, মোটামুটি।" "কত বছরের রিলেশন?" "জানি না। আমি উনাকে ২ বছর যাবৎ পছন্দ করি। কিন্তু উনারটা জানি না। আমি যদি ভুল না করি, সাজ্জাদ মানে তোমার আবির ভাই তোমাকে কমপক্ষে ১৫ বছর ধরে পছন্দ করে। আর সেটা শুধু পছন্দ না, যাকে বলে পাগলের মতো ভালোবাসা।" মেঘ নির্বাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, "আপনি কিভাবে জানেন? একটা গল্প শুনবে?" "জি।" "আজ থেকে প্রায় ১৫-১৬ বছর আগের কথা। তখন আমার নতুন বিয়ে হয়েছে। বছরখানেক হবে হয়তো। আমি আগে থেকে পার্লারের কাজ টুকটাক জানতাম। তাই আমার হাসব্যান্ড বাসাতে পার্লার খুলে দিয়েছিল। তখনও আমাকে তেমন কেউ চিনত না। হালকা পাতলা মেকআপ, ফেসিয়াল আর টুকিটাকি মেহেদি দিয়ে দিতাম। হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে আমাদের বাসার অপর পাশে দাঁড়িয়ে আমার বাসার দিকে তাকিয়ে আছে। ছেলের বয়স ১২ থেকে ১৩ বছরের বেশি হবে না। আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। টানা ৫-৭ দিন খেয়াল করে দেখলাম
ছেলেটা প্রতিদিন প্রায় ঘন্টা দুয়েক বাসার অপর পাশে দাঁড়িয়ে থাকে। সপ্তাহখানেক পর আমি একদিন আমার শাশুড়িকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন আমার শাশুড়ি বললেন, ওই ছেলেটা আমাদের সাথে দেখা করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। যেহেতু আমি তখন নতুন বউ, তাই আমার শাশুড়ি কোনোভাবেই ছেলেকে আমার সাথে দেখা করতে দিতেন না। আর ছেলেও এত ভদ্র যে আমার শাশুড়ি না করার পর কোনোদিন দ্বিতীয়বার কিছু বলতো না। আমি আমার হাসব্যান্ডকে বিষয়টা জানাই। তারপর আমার হাসব্যান্ডকে নিয়ে একদিন ওই ছেলেটার কাছে যাই। ছেলেটা আমাকে দেখে আকুল কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আপু, আপনি কি মেহেদি দিতে পারেন? আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলাম। একটা ছেলে ১ সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করছে আমি মেহেদি দিতে পারি কিনা। তারপরও আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম, মোটামুটি পারি। কেন? দুজনকে মেহেদি দিয়ে দিতে হবে। পারবেন? হ্যাঁ, পারবো। কিন্তু মেয়ে হতে হবে। আর আমার পার্লারে আসতে হবে। ছেলেটা নরম স্বরে বলেছিল, তারা আসতে পারবে না। আপনি বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসবেন, প্লিজ। আমার হাসব্যান্ড কিছুটা রেগেই বলেছিল, এই ছেলে, তুমি কি ফাজলামো করতে আসছো? আমার ওয়াইফ কোথাও যাবে না। তুমি যাও এখান থেকে। আমার হাসব্যান্ডের ধমক খেয়ে ছেলেটার চোখে পানি চলে আসছিল। আমি অবাক হয়ে ছেলেটাকে দেখছিলাম। ছেলেটা তার ব্যাগ থেকে কতগুলো ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকার নোট বের করে আমার হাসব্যান্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করছিল যেন আমি বাসায় যেতে রাজি হই। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করি, কোথায় যেতে হবে? আমার বাসায়। আমার ২ টা বোন আছে। ঈদে তাদের হাতে মেহেদি দিয়ে দিবেন, প্লিজ। আমি ছেলেটার কথা শুনে কিছুটা বিস্মিত হলাম। এইটুকু একটা ছেলে তার তার বোনদেরকে কত ভালোবাসে যে পার্লার থেকে টাকা দিয়ে তার বোনকে মেহেদি পরাতে নিতে চাচ্ছে। আমার মন কিছুটা গললেও আমার হাসব্যান্ড ছিল শক্ত মনের মানুষ। সে এত সহজে বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া আমরা যেহেতু শহরে নতুন ছিলাম, তাই সেভাবে কাউকে বিশ্বাসও করতে পারতাম না। আমার হাসব্যান্ড অনেক জোরাজুরি করার পর ছেলের মুখ থেকে সত্য কাহিনীটা বের করতে সফল হয়। আর সেই কাহিনী কোনো রূপকথার গল্প থেকে কম না। মেঘ এতক্ষণ পূর্ণ মনোযোগ দিয়ে গল্প শুনছিল। মুন্নি আপু থেমে যাওয়ায় মেঘ কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে জানতে চাইল, রূপকথার গল্পটা কি আপু? ৩-৪ বছরের এক রাজকন্যা খেলতে গিয়ে তার খেলার সঙ্গীদের হাতে মেহেদি দেখে বাসায় এসে ঠোঁট ভেঙে মেহেদির জন্য কান্না করছিল। রাজকন্যার আম্মুরা মেহেদি দিতে পারত না। কিন্তু রাজকন্যা ছিল খুব জেদি আর অভিমানী। মেহেদি না দিয়ে দিলে খাবে না বলে কান্না করছিল। রাজপুত্র ছিল বাবা মায়ের একমাত্র ছেলে। বোন না থাকায় রাজকন্যাকে নিজের বোনের মতো ভালোবাসতো। ছোট্ট বয়স থেকে বোনকে আগলে রাখার গুরুদায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল। সবকিছু সহ্য করতে পারলেও রাজকন্যার চোখের পানি সহ্য করতে পারত না রাজপুত্র। বাড়ি ফিরে বোনের চোখে পানি দেখে আঁতকে উঠেছিল। কারণ জানার পর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেহেদি কিনে নিয়ে আসছিল। কাঁপা কাঁপা হাতে সে রাজকন্যার কনুই অবধি মেহেদি দিয়ে দিয়েছিল। তখন থেকে কিছুদিন পর পর মেহেদির জন্য বায়না ধরত রাজকন্যা। আর সেই বায়না পূরণ করতে রাজপুত্র মেহেদি দেওয়ার প্র্যাকটিস শুরু করে। কিছুদিনের মধ্যে ভালোই শিখে ফেলেছিল। ২ বছর ঈদে রাজকন্যাকে হাতে পায়ে মেহেদি দিয়ে দিল। বিপত্তি ঘটল ৩য় বছর। রাজকন্যা একটু একটু বড় হচ্ছিল, সেই সাথে তার হিংসুটে মনোভাব সৃষ্টি হচ্ছিল। ৩য় বার ঈদে পাশের বাসার একটা পিচ্চি মেয়েকে মেহেদি দেওয়ার অপরাধে রাজকন্যা কাঁদতে কাঁদতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল। রাজপুত্র রাজকন্যা ব্যতীত অন্য কাউকে মেহেদি দিয়ে দিয়েছে, এটা সে মেনে নিতে পারছিল না। অবুঝ রাজকন্যার পাগলামিতে রাজপুত্র যে কিভাবে পাগল হয়েছে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ রাজপুত্র গুরুতর অসুস্থ হয়ে গেল। তখন রাজকন্যার আবেগজড়ানো কান্না আর নিষ্প্রাণ হৃদয়ের প্রতিজ্ঞায় রাজপুত্র নিজের কল্পনায় অন্য এক জগৎ তৈরি করল। যে জগতে রাজকন্যাকে বোন নয় বরং প্রিয়তমার আসনে বসালো। রাজকন্যার প্রতি মনোভাব বদলাতে শুরু করলো, সেই সাথে বাড়তে লাগলো আতঙ্ক। কারণ রাজপুত্রের বাসায় তখন ছোট্ট আরেকটা বোন ছিল, যার বয়স ২ থেকে ৩। রাজকন্যার এই হিংসুটে মনোভাবের জন্য সবসময় আতঙ্কে থাকতো রাজপুত্র। রাজপুত্রকে কারো সাথে মিশতে দিতে না চাওয়া কোমল মনের আকুতি। রাজপুত্রের প্রতি তীব্র অধিকারবোধ, সবচেয়ে ভীতি হলো রাজপুত্র। সামনে ঈদ ঘনিয়ে আসছিল। প্রতি বছরের মতো ঈদে মেহেদি দেওয়ার গুরুদায়িত্ব তার উপরেই পড়ল। কিন্তু সে ভীত ছিল। আগের বছর পাশের বাসার পিচ্চি মেয়েকে মেহেদি দেওয়ার অপরাধে কান্না করায় বাসার কেউ সেভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু এবছর নিজের বাসার চাচাতো বোনকে মেহেদি দেওয়ার অপরাধে যদি আবারও এই একই কাজই করে, তখন কি হবে? আগের বছর পর্যন্ত রাজকন্যা শুধু তার বোন থাকলেও পরের বছর নাগাদ রাজকন্যার প্রতি নতুন অনুভূতি জন্মেছিল।
ভয়ে সে আশেপাশে খোঁজ নেয়। আমার কথা জানতে পেরে আমাকে রিকোয়েস্ট করতে আসে। আমি আর আমার হাসব্যান্ড প্রথম দিকে পুরোপুরি বিশ্বাস না করলেও শুধুমাত্র রাজপুত্রের রিকোয়েস্টে সেই বাসায় যাই। অভিমানী রাজকন্যা রাজপুত্র ছাড়া কারো কাছে মেহেদি পড়তে রাজি নয়। দীর্ঘ সময় বুঝিয়ে আমি তাকে মেহেদি পরাতে সফল হই। সেই থেকে আজ পর্যন্ত প্রতিটা ঈদে আমি তাকে মেহেদি পরিয়ে দেই। মেঘ আশ্চর্য নয়নে চেয়ে আছে। মুন্নি আপু মুস্কি হেসে ফের বললেন, আশা করি বুঝেছ যে সেই রাজকন্যাটা তুমি আর রাজপুত্রটা তোমার আবির ভাই। মেঘ বিমোহিত নয়নে মুন্নি আপুর মুখের পানে চেয়ে আছে। রূপকথার গল্পের মতো মুগ্ধতায় ডুবে নিজের মাথা ব্যথার কথা বেমালুম ভুলে গেছে। যেখানে ২ বছরের প্রণয়ের পূর্ণতা পেতে আবিরের মুখে থেকে ভালোবাসি শুনতে মেঘ উন্মত্ত হয়ে উঠেছিল, সেখানে আবির ১৫ বছর যাবৎ পাগলের মতো একতরফা ভালোবেসে গেছে এটা ভেবে আঁতকে উঠছে মেঘ। ছোটবেলার এত এত স্মৃতির ভিড়ে মেঘের মনে আবিরের স্মৃতি খুব কমই আছে। আবিরকে নিয়ে অতীত ভাবতে গেলে মেঘের সর্বপ্রথম মনে পড়ে জয়ের কারণে থাপ্পড় খাওয়ার ঘটনাটা। যেখানে থেকে আবিরের প্রতি ঘৃণা আর বিরক্তি জন্মেছিল, যার দরুন এক বাসায় থেকেও আবিরের সাথে ২ বছরের একটা সামান্যতম কথাও বলেনি। এমনকি আবির চলে যাওয়ার পর ৭ বছরে একবার হ্যালো পর্যন্ত বলেনি। অথচ আজ সেই কথাগুলো মনে করে আনমনে হেসে ফেলল। ভেতরে ভেতরে নিজের প্রতি বেশ ক্ষুব্ধও হয়েছে। যেখানে এমপির মেয়ে ২-৪টা কমেন্টস সহ্য করতে পারেনি, আবিরের অনুমতি না নিয়েই ব্লক দিয়ে দিয়েছিল। মালার ২ দিনের আলগা ভালোবাসা সহ্য করতে পারেনি, সেখানে জয়ের সাথে বন্ধুত্বের কারণে আবিরের থাপ্পড় মারাটা মেঘের কাছে আজ অযৌক্তিক মনে হচ্ছে না। মুন্নি আপু আনমনে হেসে বললেন, জানো মেঘ, তোমাকে আমি যতবারই মেহেদি পরিয়ে দেই, ঠিক ততবারই সাজ্জাদের কথা মনে পড়ে। হয়তো নাম খেয়াল ছিল না, কিন্তু বাসার সামনে দাঁড়িয়ে থাকা পিসি ছেলের মুখটা সবসময় ভাসতো। অনেকবার তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছি, কিন্তু সাজ্জাদের নিষেধ অমান্য করে জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারিনি। কাল যেহেতু তোমাদের বিয়ে, তাই আজ নিশ্চিন্ত মনে কথাগুলো বলতে পারছি। মেঘ, তুমি খুব ভাগ্যবতী যে সাজ্জাদের মতো একজন জীবনসঙ্গী পেতে যাচ্ছ। বোন হিসেবে সাজেশন দিচ্ছি, যাই হয়ে যাক না কেন, সবসময় ওর পাশে থেকো। মেঘ সদাশয় হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আপু, আমি আমৃত্যু ওনার পাশে থাকবো, একদম ওনার লক্ষ্মী বউ হয়ে। মুন্নি আপু নিঃশব্দে হেসে মেঘের হাতে মেহেদি পরাতে ব্যস্ত হয়ে গেছেন। এর মধ্যে আবির ভিডিও কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে স্পষ্ট চোখে তাকালো। মুগ্ধতায় মেঘের দু চোখ চিকচিক করছে। ঠোঁটে লেগে আছে নিকলুষিত হাসি। মেঘের কোমল প্রাণ হৃদয়ের প্রাণচঞ্চল হাসিতে আবির বরাবরের মতো মোহিত হলো। বুকের ভেতরটা নিদাগ ভালো লাগায় ছেয়ে গেছে। আবিরের হৃদয়ের গহীনে চলমান উত্তাল ঢেউ সামলে অনুজ্ঞ কণ্ঠে প্রশ্ন করল, মাথা ব্যথা কমেছে? হুম, কিছুটা। মেহেদি দেওয়া শেষ? এক হাত বাকি। আবির কিছুটা তটস্থ হয়ে জানতে চাইল, নাম লিখেনি তো? না। আবির মৃদু হেসে বলল, আচ্ছা, নাম কিন্তু আমি এসে লিখব। কালকের জন্য ২টা শাড়ি পছন্দ করেছি, কোনটা নিবি বল? মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার যেটা ভালো লাগে সেটাই নিন। আমার তো ২টাই ভালো লাগছে। আমি ভেবেছিলাম ২টাই নিয়ে নিব। কিন্তু সাকিব বলতেছে বিয়ের শাড়ি নাকি একটাই নিতে হয়। এই জন্য কনফিউশনে পড়ে গেছি। মেঘ ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, আপনি আবার কবে থেকে কুসংস্কার মানতে শুরু করেছেন? তোর সাথে মিশতে মিশতে আমিও কেমন জানি হয়ে যাচ্ছি। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। মেঘ ক্ষুদ্র চোখে তাকিয়ে আস্তে করে বলল, দেখান শাড়ি। আবির ক্যামেরা ঘুরিয়ে শাড়ি দেখাচ্ছে। মুন্নি আপুর এক হাতে মেহেদি দেওয়া শেষ। এর মধ্যে আকলিমা খান এসে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেছে। এই সুযোগে মেঘ ঝটপট বিয়ের শাড়ি, বউ ভাতের লেহেঙ্গা পছন্দ করে দিয়েছে। মুন্নি আপু খাওয়া শেষ করে আসতেই মেঘ কল কেটে আরেক হাত বাড়ালো। দু হাতে মেহেদি দেওয়া শেষে মুন্নি আপু চলে গেছেন। আসিফ আর আরিফ ওনাকে বাসা পর্যন্ত দিয়ে আসছে। মিমের রুমে মেহেদি দেওয়ার ধুম লেগেছে। বন্যা অল্প স্বল্প মেহেদি দিতে পারে, তাই যত পিচ্চি ছিল সবাইকে এক নাগাড়ে মেহেদি দিয়ে দিচ্ছে। মিমকেও বন্যায় মেহেদি দিয়ে দিয়েছে। জান্নাত সহ ওর ২-৩ জন মেহেদি আর্টিস্ট ফ্রেন্ড আছে, যারা রিয়া, সোনিয়া আর কয়েকজনকে মেহেদি দিয়ে দিচ্ছে। বন্যা মেহেদি দেওয়ার ফাঁকে একবার মেঘের রুমে এসে দেখে গেছে। তখনও মেঘের মেহেদি দেওয়া শেষ হয়নি। মেঘের মেহেদি দেওয়া শেষ অনেকক্ষণ হলো। এক হাতে পুরোপুরি শুকালে অন্য হাত এখনো শুকায়নি। কথায় কথায় মানুষজন বলে, মেহেদির রং যত গাঢ় হয় জামাই তত বেশি ভালোবাসে। এছাড়া মুন্নি আপুও বলেছেন, মেহেদি যত সময় হাতে রাখবে তত রং গাঢ় হবে। এই জন্য মেঘ চিন্তা করেছে আজ সারা রাতেও মেহেদি তুলবে না।
মেঘ বেলকনিতে দাঁড়িয়ে আপন মনে ভাবছে, আবিরের দেশে ফেরা, প্রথম দেখা, গান গাওয়া, বাইকে ওঠা, কাশবনে যাওয়া, আবিরের জন্মদিন পালন করা, মাইশা আপুর বিয়ে, নিউ ইয়ার, ভ্যালেন্টাইন সহ প্রতিটা ঘটনা মেঘের চোখের সামনে স্পষ্টভাবে ভাসছে। সেই সাথে বারবার মনে তোলপাড় চালাচ্ছে মুন্নি আপুর বলা কথাগুলো, রাজপুত্র আর রাজকন্যার কাহিনীটা। একটা মানুষের ভালোবাসা ঠিক কতটা নিখুঁত হলে ছোট্ট বয়স থেকে এত বিচক্ষণ চিন্তাভাবনা করতে পারে। এর মধ্যে আবির তানভীররা শপিং শেষ করে বাসায় আসছে। আবির গেট দিয়ে ঢুকে নিচে গিয়ে কিছু সময়ের জন্য মেঘের দিকে তাকিয়ে রইল। আলোকসজ্জার নীল, লাল, সবুজ, গোল্ডেন, বেগুনি রঙের আলোতে মেঘের মায়াবী আদলখানা বারংবার রং পাল্টাচ্ছে। তাই দেখে আবিরও খেই হারালো। তানভীর ডাকতেই মনোযোগ সরে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে বিয়ের কেনাকাটা দেখতে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। বন্যা, জান্নাত, মিমরাও ওপর থেকে ছুটে আসছে। কিন্তু মেঘের কোনো হদিশ নেই। মালিহা খান প্রশ্ন করলেন, মেঘ কোথায়? যার জিনিসপত্র তারই হদিশ নেই। এই মিম, মেঘকে ডেকে নিয়ে আয়। আবির তৎক্ষণাৎ বলে উঠল, আমি যাচ্ছি। এত মুরব্বিদের ভিড়ে আবিরের অনাকাঙ্ক্ষিত কথা শুনে মালিহা খান কপাল কুঁচকালেন। আবির কারো উত্তরের প্রতীক্ষা না করে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠেছে। মেঘের মামিরা সহ আরো অনেকে সেদিকে তাকিয়ে আছে। মালিহা খান তানভীরের দিকে তাকিয়ে চোখ রাঙালেন। তানভীর সঙ্গে সঙ্গে বলল, এই যে বিয়ের শাড়ি খুলছি, সবাই শাড়ি দেখুন। এদিকে আবির মেঘের রুমে ঢুকে সরাসরি বেলকনিতে আসছে। আবিরের পায়ের শব্দে মেঘের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আবির আচমকা মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরল। মেঘের পরনে জলপাই রঙের শাড়ি। পার বিদারণী করে আবিরের শক্তপোক্ত হাত মেঘের নিভাঁজ উদর আঁকড়ে ধরেছে। অন্য হাতে কানের পাশে চুলগুলো সরিয়ে ঘাড়ে মাথা রাখল। আকস্মিক ঘটনায় মেঘ ভীতিগ্রস্ত হয়ে ঘাড় ঘোরালো। আবিরের উপস্থিতি টের পেয়ে পুনরায় মাথা সোজা করে ফেলেছে। আবিরের গাঢ় নিঃশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মেঘের মসৃণ গলায় মৃদু চুমু খেয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, আড়াল থেকে অপেক্ষার দিন তো ফুরিয়ে আসছে। এখন সদর দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করার অনুমতি পেতে যাচ্ছিস। আবির শ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, গত 2 বছর তোকে দেখেও না দেখার মতো করে চলেছি। কথায় কথায় রাগ দেখিয়েছি। তোর অনুভূতি উপলব্ধি করার চেষ্টা করিনি। সবকিছুতে ব্যস্ততা দেখিয়ে তোকে কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস কর, আমি এই সবকিছু করেছি তোকে হারানোর ভয়ে। আমি এখনো আতঙ্কে আছি। কালকের দিনটা পার করার অপেক্ষায় আছি। অপ্রকাশিত আনন্দের অন্তরালে আমার এক নভোস্থল ভয় জমে আছে। তোকে পূর্ণাঙ্গ রূপে আমার করে পাওয়ার আকাঙ্ক্ষা আমার মস্তিষ্কে স্থির হতে দিচ্ছে না। আমি তোকে বড্ড বেশি ভালোবাসি মেঘ। ছোটবেলা থেকে নিজেকে একটা কথাই সবসময় বলতাম, মেঘ আবিরের হাসির কারণ, মেঘকে কষ্ট দেওয়া ভীষণ বারণ। অথচ দেখ, তুই গত 2 বছরের অনিচ্ছা সত্ত্বেও তোকে কতবার কষ্ট দিয়েছি, কতভাবে কাঁদিয়েছি, যার জন্য আমি নিজেকে আজও ক্ষমা করতে পারি না। গত 2 বছরে যা ঘটেছে সব ভুলে যা প্লিজ। আজ এই মুহূর্ত থেকে আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। যে জীবনে কেউ কাউকে ইচ্ছাকৃত কাঁদাবো না, কষ্ট দিব না। প্রতিনিয়ত নবরূপে একে অন্যের প্রেমে পড়ব। আর নতুনভাবে ভালোবাসার সূচনা হবে। তুই রাজি তো? আবির থামতে মেঘের নাক টানার শব্দ কানে বাজল। মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ঘন ঘন শ্বাস ফেলছে। আবির মেঘকে ছেড়ে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই মেঘ, কাঁদছিস কেন? আবিরের হাত থেকে মুক্তি পেতেই মেঘ অকস্মাৎ আবিরের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আপনিও আমাকে মাফ করে দেন প্লিজ। আমি জেনে বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। স্বার্থপরের মতো সবসময় শুধু নিজের দিকটাই চিন্তা করেছি। একটাবারের জন্য আপনাকে আবেগ, অনুভূতি, কষ্ট, খুশি নিয়ে ভাবিনি। আমি মাত্র 2 বছরে আপনাকে পেতে পাগল প্রায় হয়ে গেছিলাম। অথচ আপনি 15 বছর ধরে আমায় দেওয়া কষ্ট নীরবে সহ্য করে গেছেন। আপনার নিগাড় প্রেম অনুভূতির সামনে আমার 2 বছরের ভালোবাসা আজ ফিকে হয়ে গেছে। আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি, সেই কষ্ট আমি আজীবন ভালোবেসে পরিশোধ করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু সেটা আপনার ভালোবাসার কেবলমাত্র 1%। আপনি আমাকে প্লিজ মাফ করে দেন। আবির মেঘকে আলতোভাবে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, আপু সব বলে দিয়েছে তোকে? হ্যাঁ, এজন্যই বলি, মেয়েদের পেটে আসলেই কোনো কথা থাকে না। মেঘ আর কিছু বলছে না। আবিরের বুকে মুখ গুজে একদমে কেঁদেই যাচ্ছে। মেঘের চোখের পানিতে আবিরের শার্ট ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। মেঘের দুহাত আবিরের পিঠে থাকায় মেঘের মেহেদি রাঙা হাতের মেহেদি ডিজাইন অল্প স্বল্প দাগ আবিরের পিঠে লেগে গেছে। মেঘকে কয়েকবার থামাতে বলাতেও মেঘ যখন থামছে না,
তখন আবির বাধ্য হয়ে উষ্ণ স্বরে মেঘের কানে কানে বলতে শুরু করলো, সমস্যা নেই, তোর 1% আর আমার 99%। ভালোবাসার ফলস্বরূপ আমাদের আহিয়ার আগমন ঘটবে। তবুও তুই এভাবে কাঁদিস না প্লিজ। আহিয়ার কথা শুনতেই মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে আবিরকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, তুই বললে কাল থেকে প্ল্যানিং শুরু করি। মেঘ ফোঁস করে বলল, না। আবির সহস্রে বলে উঠল, আজকের পর তুই কান্না করলে তোর কোলে আরেকটা কাঁদুনি বাবু ধরিয়ে দিব। তারপর দুজনে মিলে কান্না করিস, ঠিক আছে? মেঘ লজ্জায় চিবুক নামিয়ে গলায় ঠেকিয়েছে। আবির মেঘের চোখ মুখ মুছে মেঘকে নিয়ে নিচে আসছে। ততক্ষণে তানভীর, সাকিব আর আসিফ মিলে মোটামুটি সবকিছু দেখিয়ে ফেলেছে। মেঘ আসতেই মেঘকে পুনরায় দেখানো শুরু করলো। আবির স্থির দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। আচমকা রিয়া এসে বিড়বিড় করে ডাকলো, ভাইয়া। আবির নড়েচড়ে উঠে উত্তর দিল, জি। ভাবি হিসেবে বলছি, আপনার বইয়ের ভালোবাসার নিশান আপনার পিঠে লেগে আছে। অন্য কেউ দেখার আগে টি শার্টটা পাল্টে আসুন। আবির চোখ নামিয়ে ভীরু হেসে চটজলদি ওপরে চলে গেছে। মেঘ সব জিনিসপত্র মোটামুটিভাবে দেখে নিয়েছে। অল্প স্বল্প মাথা ব্যথা নিয়ে আবারও কান্না করায় মেঘের মাথা ব্যথা বাড়তে শুরু করেছে। ঘুমের চোখ টানছে। মেঘ তড়িঘড়ি করে ঘুমাতে চলে গেছে। আবির ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টিয়ে যেতে যেতে শুনে মেঘ ঘুমিয়ে পড়েছে। মিম, আইরিন আর বন্যা মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গল্প করছে। আবির ভেতরে যেতে চাইলে ওরা শক্ত করে বাধা দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে ভাবছে, কারণ তখনও মেঘের হাতে নিজের নাম লেখা বাকি। মিম আর আইরিন আবিরকে কোনোভাবেই রুমে ঢুকতে দিবে না। তাদের শর্ত একটাই, আবির যদি মেঘের হাতে নিজের নাম লিখে, তাহলে আবিরের হাতে তারা মেঘের নাম লিখে দেবে। আবিরের মেহেদি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মেঘের হাতে নাম লিখতে হবে শুধুমাত্র সেই কারণে তাদের শর্ত মেনে নিয়েছে। আবির ঘুমন্ত মেঘের দুহাতে অতি সপ্তপর্ণে নিজের নাম লিখে দিয়েছে। তারপরে আইরিন আর বন্যা আবিরের দুহাতে মেঘের নাম লিখতে শুরু করেছে। বিছানায় মেঘ ঘুমাচ্ছে, তাই ওরা সবাই ফ্লোরে চাদর বিছিয়ে বসেছে। তানভীর আবিরের রুমে যাচ্ছিল। আচমকা মেঘের রুম থেকে আবিরের কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো। দরজা থেকে উকি দিয়ে বলল, আমি আসতে পারি? আইরিন বন্যার দিকে এক পলক তাকিয়ে হেসে বলল, কাউকে না জ্বালালে আসতে পারো। তানভীর ভেতরে ঢুকে আইরিনের মাথায় একটা গাঁট্টা দিল। আবিরের হাতের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আজ আমার বিয়ে নয় বলে কেউ একবারের জন্য মেহেদি দিব কিনা জিজ্ঞেস করছে না। পোড়া কপাল আমার। বন্যা মাথা নিচু করে মৃদু হাসল। মিম পাশ থেকে আহ্লাদি কণ্ঠে বলল, দেখো, বন্যা আপু দিয়ে দিয়েছে। তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, বুঝলাম না, যে কয়েকজনেরই হাত দেখলাম সবাই একজনেরই নাম বলছে। সে একজন কি পুরো বাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছে নাকি? ঠিক আছে, দায়িত্ব যখন নিয়েছে আমাকেও দিয়ে দিতে হবে। বন্যা মাথা নিচু করে মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছে। তানভীরের কথা শুনেও না শোনার মতো ভান করেছে। আইরিন কপাল গুজিয়ে রাগী স্বরে বলল, তানভীর ভাইয়া, তোমাকে আগেই সাবধান করেছি, কাউকে জ্বালাতে পারবে না। তানভীর ভারী কণ্ঠে বলল, আমি কি মেহেদি দিব না? আমাকে কি মেহেদি দিয়ে দিবে না? আবির অকস্মাৎ গুরুভার কণ্ঠে বলে উঠল, এই আইরিন, তানভীরের হাতে একটা ব্যাঙের ছাতা এঁকে দে তো, আর ছাতার নিচে একটা ব্যাঙও দিস। বন্যা, মিম, আইরিন তিনজনে একসঙ্গে হেসে উঠল। তানভীর মুখ ফুলিয়ে রাগী চোখে তাকিয়ে বলল, অভদ্র জামাই, বউয়ের বড় ভাইকে যথাযথ সম্মান দেয় না। আবির শক্ত কণ্ঠে বলল, পার্সোনালি দেখা করবেন ভাইজান, আপনাকে একদম সম্মানের চূড়ায় পৌঁছে দিব। আবিরের মেহেদি দেওয়া শেষ। আবির উঠে যেতে যেতে বন্যাকে উদ্দেশ্য করে বলল, এই অবুঝ ছেলেটাকে একটু মেহেদি দিয়ে দিও। আবিরের কথাটা বলতে দেরি হলেও তানভীরের হাত বাড়াতে দেরি হলো না। বন্যা তপ্ত স্বরে জানতে চাইল, কি লিখব? তানভীর ভাবছে। মিম পাশ থেকে বলল, ABCDE পর্যন্ত লিখে দাও। তানভীর চোখ ঘুরাতে বন্যা আবারও জিজ্ঞেস করল, আপনার নাম লিখে দিব? হাতে কেউ নিজের নাম লিখে? তাহলে কি লিখব? তোমার ইচ্ছে। জান্নাত আইরিনকে ডাকছে। আইরিন ওদের টাটা দিয়ে চলে গেছে। মিমের ঘুম পাচ্ছে, তাই মিমও গিয়ে মেঘের পাশে শুয়ে পড়েছে। বন্যা তানভীরের হাতে ছোটখাটো একটা ডিজাইন করে দিচ্ছে। প্রায় শেষের দিকে তানভীর হাতের একটা অংশ দেখে মোলায়েম কণ্ঠে বলল, এখানে বি লিখে দাও। বন্যা সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, বি কেন লিখব? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। কেন পারবে না? এমনি। লিখতে বলছি, লেখো। বি মানে কি? বিজি। হোয়াট?
আমি খুব ব্যস্ত, তাই হাতে বিজি লিখে রাখবো। তাতে তোমার কোনো সমস্যা? ডিজাইনের কাজ ডিজাইন করা, এত কথা বলা নয়। বন্যা একদম ছোট করে লিখে দিয়েছে যাতে স্পষ্ট না ভাসে। তানভীর নিজের হাতটা ভালোভাবে দেখে আকুল কণ্ঠে বলল, বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। বন্যা মনে মনে আওড়ালো, নিজের নামের অক্ষর বড় করে লিখে নিজে ফাঁসার কোনো ইচ্ছা নেই আমার। তানভীর চলে গেছে। বন্যা দরজা বন্ধ করে মেঘের পাশে গিয়ে শুইয়েছে। আজ ৩ ফেব্রুয়ারি, আবির মেঘের বিয়ের দিন। বিয়ে উপলক্ষে শহরের প্রথম সারির একটা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া হয়েছে। সকালের খাওয়া দাওয়া শেষে আবির মেঘকে পার্লারে নিয়ে গেছে। যদিও মোজাম্মেল খান চেয়েছিলেন তানভীর যেন মেঘকে নিয়ে যায়, কিন্তু আবিরের সেসব পাত্তা না দিয়ে নিজেই নিয়ে গেছে। মেঘ আজ তেমন কথা বলছে না, বারবার শুধু হাতের দিকে তাকাচ্ছে। এক হাতে বাংলায় লেখা আবিরের মেঘ, আরেক হাতে লেখা সাজ্জাদুল খান আবির। আবির যেতে যেতে মেঘকে কিছু কাজ আর দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। মেঘকে নামিয়ে দিয়ে বাসায় ফিরে শাওয়ার নিয়ে আবির রেডি হতে শুরু করলো। আবির কেবল শেরওয়ানিটা পরেছে, এর মধ্যে আইরিন আর মিম তাদের সাজুনি নিয়ে হাজির। গতকাল রাতের মতো আজও তারা আবিরকে সাজাতে চলে আসছে। নামাজের পরপর আবিররাও রওনা দিয়েছে। এ পর্যায়ে এক বাড়ির মানুষজন দুভাগে বিভক্ত হয়ে গেছে। মেঘকে নিয়ে মোজাম্মেল খান, হালিমা খান, মেঘের মামার বাড়ির আত্মীয় স্বজন, তানভীর, বন্যা, মিম, এমনকি ফুপিরাও কমিউনিটি সেন্টারে পৌঁছে গেছে। বিয়ের গেটে দুই পক্ষ মুখোমুখি হয়েছে। রাকিব, রাসেল, সাকিব, লিমনরা সবাই আবিরের পাশে। অন্যদিকে তানভীরের কয়েকজন বন্ধু আরিফ, আসিফ, মিম, বন্যা, আইরিন ওরা গেটে আটকে দাঁড়িয়েছে। আইরিনদের ডিমান্ড শুনে রাকিব আবিরের দিকে তাকিয়ে মজার ছলে বলে উঠল, নিজের বউ নিজে নিবে, তাও এত ডিমান্ড? আবির পাশ ফিরে রাকিবের দিকে ক্ষুদ্র চোখে তাকিয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, ও চাইলে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে পারবো, সেখানে তাকে পাওয়ার জন্য এই সামান্য ডিমান্ড আর এমন কি? রাকিব তপ্ত স্বরে বলল, আবেগ ছেড়ে বিবেক দিয়ে কথা বল। বুঝছি তুই বউ পাগল, বউয়ের জন্য যা খুশি করতে পারিস, তাই বলে যে যা বলবে তাই? ও শুধু আমার আবেগ না, আমার চিত্তচঞ্চলের এক ফালি সুখের আভাস। হয়েছে, বুঝেছি। বজ্জাত ছেলে, তোর জন্য একটু মজাও করতে পারবো না। আবির আর চোখে তাকিয়ে মলিন হাসল। আবির কানে কানে রাকিবকে কিছু বলতে চেয়েও, কিন্তু রাকিব সে কথা না শুনে আবিরের থেকে কিছুটা দূরে সরে রাগী স্বরে বলতে শুরু করলো, তোর আর কোনো কথাই শুনছি না আমি। তানভীর মুচকি হেসে বলে উঠল, রাকিব ভাইয়া, তোমার যা মজা করার ইচ্ছে আমার বিয়েতে করো। তোমার বন্ধুর বিয়েতে মজা করার আশা ছেড়ে দাও। তুইও যে তোর ভাইয়ের মতো আচরণ করবি না তার কি গ্যারান্টি আছে? শত হোক তোদের রক্ত এক। আলী আহমদ খান ভেতর থেকে হুংকার দিলেন, গেট থেকে ভেতর পর্যন্ত আসতে এতক্ষণ সময় লাগে তোমাদের? আবির তৎক্ষণাৎ চোখের ইশারা দিল। রাকিব টাকা বের করে দিতে চাচ্ছে না। আইরিন, মিম, রিয়ারা জোর জবরদস্তি করে নিয়েছে। আবিরকে মালা পরিয়ে সাদা গোলাপ দিয়ে ভেতরে নেওয়া হয়েছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান সহ আরও কয়েকজন একসঙ্গে বসে আছেন। আবির ঢুকতে আলী আহমদ খান ডাকলেন, আবির, একটু এদিকে আসো। আবির তটস্থ হয়ে বলল, জাস্ট ১ মিনিট আব্বু, এক্ষুনি আসছি। আবির সবাইকে ফেলে চটজলদি মেঘের সাথে দেখা করতে চলে গেছে। কম বেশি সবাই গেটের কাছে ছিল, তাই মেঘের আশেপাশে তেমন কোনো বড় কেউ নেই। আদি সহ আরো কয়েকটা পিচ্চি ছুটাছুটি করছে। আবির মেঘের কাছাকাছি এসে কোমল কণ্ঠে সালাম দিল। মেঘও মোলায়েম কণ্ঠে সালামের উত্তর দিল। আবির মেঘের সামনে এসে দুই হাঁটুতে ভর দিয়ে বসে কিছুটা ঝুঁকে ঘোমটার আড়াল থেকে মেঘকে এক পলক দেখে নিল। আবিরের অপ্রতিভেদ্য কর্মকাণ্ড দেখে মেঘ অলিখিতভাবে হেসে ফেলল। আবির মেঘের মুখের পানে গম্ভীর মনোযোগে চেয়ে ঠোঁট কামড়ে হেসে নেশাক্ত কণ্ঠে বলল, একটু ভয়ে ছিলাম তাই দেখতে আসছি, কিছু মনে করিস না কেমন? মেঘ তপ্ত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আপনাকে রেখে পালাবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আবির চটজলদি মেঘের হাতে আলতোভাবে চুমু খেয়ে তটস্থ কণ্ঠে বলল, আব্বু ডাকছে, এখন যাই। আবির সামনে যেতে আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? আবির মাথা নিচু করে বিড়বিড় করল, মেঘকে দেখতে। ৫ মিনিট কথা বলার জন্য ডেকেছিলাম, এটাও সহ্য হয়নি তোমার? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আসলাম তো, এখন বলুন। আবিরের নিরুদ্বেগ ভাবভঙ্গি দেখে মোজাম্মেল খান ঠোঁট চেপে হাসলেন। সাথে আবিরের বড় মামাও মৃদু হাসলেন। তবে আলী আহমদ খান ছেলের কর্মকাণ্ডে বেশ ক্ষুব্ধ।
আবির ২-৪ মিনিট কথা বলে আবারও মেঘের কাছে চলে গেছে। কিন্তু ততক্ষণে মেঘের চারপাশে সবাই জড়ো হয়ে গেছে। আবিরের আব্বু, রাকিব, মেঘের আব্বু, তানভীর কাজের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করছে। মেঘ আবিরের উপস্থিতিতে তাদের সম্মতি নিয়ে মৌখিকভাবে বিয়ের কাজ শেষ হয়েছে। বিয়ের যাবতীয় কাজ শেষে খাওয়া-দাওয়ার পর্ব শুরু হয়েছে। মেঘ, আবির, বন্যা, তানভীর, রাকিব, সাকিব সবাই একসঙ্গে বসেছে। খেতে, খেতে টুকটাক খুনসুটি করছে। মিনহাজরা এসেছে অনেকক্ষণ হবে, কিন্তু মেঘের জন্য বন্যা ওদের সাথে ঠিকমতো কথাও বলতে পারছে না। এর কিছুক্ষণ পরেই সিফাত আসছে। আলী আহমদ খান সিফাতকে দেখে এগিয়ে গিয়ে হাসিমুখে কথা বলতে শুরু করেছেন। এদিকে মোজাম্মেল খান বেশ কিছুক্ষণ যাবৎ চিন্তিত। সিফাত কিছুটা দূরে যেতে মোজাম্মেল খান কিছুটা চিন্তিত স্বরে ডাকলেন, ভাইজান। হ্যাঁ বল। আবির আর মেঘের বিয়ের কি কাজ শেষ? হ্যাঁ, কেন? না মানে কাবিনের কাজটা বাকি রয়ে গেল না? আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বললেন, ছেলে আমার, মেয়ে তোর। সবচেয়ে বড় কথা, তারা দুজন দুজনকে মন থেকে ভালোবাসে। তুই কাবিন দিয়ে কি করবি? তারপর যদি তোর মনে হয় তাহলে ঘরোয়াভাবে বসে সেটার সমাধান করা যাবে। এবার মোজাম্মেল খান বলল, আমি ওইভাবে বলতে চাইনি। আলী আহমদ খান কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বললেন, বিবাহ সম্পাদনের জন্য বা বিবাহ বৈধ করার জন্য কাবিননামা অপরিহার্য না। কাবিননামা একটা আইনি বাধ্যবাধকতা মাত্র। প্রাপ্তবয়স্ক দুজন ছেলেমেয়ের সম্মতি নিয়ে সব নিয়মকানুন মেনে বিয়ে হয়েছে, এতে দুশ্চিন্তা করার কিছু নেই। আলী আহমদ খান একগাল হেসে ফের বললেন, এখন খেতে চল। চলো। মেঘ আর আবিরের ফটোশুট চলছে। বন্যা কাছে দাঁড়িয়ে আছে যেন মেঘের কোনো সমস্যা হলে ঝটপট যেতে পারে। বন্যার আব্বু আম্মু ভাই আর বোন এসেছিল। খাওয়া দাওয়া করে মেঘ আবিরের সাথে কয়েকটা ছবি তুলে কিছুক্ষণ আগেই বেরিয়েছে। ওনারা চলে যাওয়ার খানিক বাদে আচমকা তানভীর এসে বন্যার পাশে ঘেসে দাঁড়ালো। তানভীরকে দেখে বন্যা কিছুটা সরে যাওয়ার চেষ্টা করলো। তানভীর সহসা শীতল কণ্ঠে বলল, তারপর বলো, তুমি কবে বিয়ে করবে? বন্যা ভুরু কুঁচকে বলে উঠল, মানে? বিয়ে করবে না? আগে আপুর বিয়ে হোক, তারপর ভেবে দেখব। তানভীর মনমরা হয়ে বলল, ও। বন্যা ভনিতা ছাড়াই প্রশ্ন করল, কেন বলুন তো? তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার খারাপ লাগছে না? খারাপ কেন লাগবে? মেঘ তো তার প্রিয় মানুষকে বিয়ে করতে পেরেছে, এতে আমি খুব খুশি। তোমার প্রিয়? বলতে মোজাম্মেল খান দূর থেকে উচ্চস্বরে ডাকলেন, তানভীর। তানভীর ভয়ে আঁতকে ওঠে। ও বাবা! ও বাবা! বলেই তড়িৎ বেগে বন্যার পাশ থেকে সরে গেছে। বন্যা উদ্বেগহীন চোখে তাকিয়ে আনমনে হাসল। বাহিরে তানভীর যতই রাগী রাগী ভাব নিয়ে থাকুক না কেন, বাসার ভেতরে সে অপাদমস্তক ভীতু একটা ছেলে। মিম টেবিলে মাথা রেখে মুগ্ধ চোখে চেয়ে আছে আবির আর মেঘকে দেখছে। মেঘের চোখে মুখে লজ্জা লজ্জা ভাব থাকলেও আবিরের চোখে লজ্জার ছিটে ফোঁটাও নেই। নতুন জামের যেসব গুণাবলী থাকা প্রয়োজন, তার একটাও আবিরের মধ্যে নেই। এই একবার মেঘের সাথে দুষ্টামি করছে, আবার তানভীর রাকিবের সঙ্গে দুষ্টামি করছে। ছবি সুন্দর না হলে ফটোগ্রাফের মাথায় গাঁটটা দিয়ে স্টাইল শিখিয়ে দিচ্ছে। মিম সেগুলোই মনোযোগ দিয়ে দেখছে। আরিফ একটা আইসক্রিম নিয়ে এসে মিমের সামনে রেখে মৃদু স্বরে বলল, খেয়ে নাও। মিম মাথা তুলে তাকিয়ে প্রশ্ন করল, আমি কেন খাবো? গরমের মধ্যে আইসক্রিমটা খেলে তোমার ভালো লাগবে, তাই নিয়ে আসছি। মিম গম্ভীর মুখ করে বলে উঠল, আমার ভালো কবে থেকে চিন্তা করা শুরু করছো তুমি? যেভাবে এদিক সেদিক হোঁচট খাচ্ছ, চিন্তা না করে উপায় আছে? মিম মুচকি হেসে আস্তে করে বলল, তুমি ধাক্কা না মারলেই হলো। শেষ বিকেলের দিকে হালিমা খানরা বাসায় চলে আসছেন। মেঘ আর আবিরকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কাজের ফাঁকে মালিহা খান অকস্মাৎ প্রশ্ন করে বসলেন, তোর মেয়ের বিয়েতে তুই খুব খুশি তো বোন? হালিমা খান মুচকি হেসে বললেন, একটা কথা বলবো আফা? বল। আবিরের সাথে মেঘের বিয়ের ব্যাপারে আমি আরো অনেক আগে থেকেই ভেবেছিলাম। সত্যি? আমাকে বলিসনি কেন? কিভাবে বলতাম বলো? এই বাড়ির পুরুষদের কিছু বলতে গেলে ভয় লাগে, অন্ততপক্ষে বিয়ের বিষয়ে। প্রথমে মেঘের আব্বুকে বলতে চেয়েছি, কিন্তু ওনার ছেলে দেখার তোড়জোড় দেখে আর বলতে পারিনি। তারপর একদিন আকলিমাকে কথার কথাই এমনিতেই বললাম। সে তো ভয়ে শেষ। আমাকে সঙ্গে সঙ্গে বারণ করেছে, যেন তোমাকে কিছু না বলি। আমি সব ভুলে একদিন তোমাকে বলে ফেলতে চেয়েছিলাম। তৎক্ষণাৎ তোমার অতীতের ঘটনা মনে পড়ে গেছিল। আমার উল্টাপাল্টা চিন্তার জন্য বাসায় যেন নতুন কোনো অশান্তি সৃষ্টি না হয়, এই জন্য আর কিছু বলিনি। আবিরের আম্মু শীতল কণ্ঠে জানালেন, যা হয়েছে ভালোই হয়েছে।
ছেলে মেয়ে পছন্দ করেছে, তারা ভাইয়ে ভাইয়ে সিদ্ধান্ত নিয়েছে, এতে আমাদের কোনো হাত নেই। মেঘের আম্মু মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মৃদু স্বরে বললেন, আমার মেয়েটার জন্য একটু ভয় হচ্ছে আপা। কেন? আমি জানি আবির মেঘকে অনেক পছন্দ করে, সারা জীবন আগলে রাখবে। কি- কিন্তু সবকিছুর পরেও আবিরের শরীরে ভাইজানের রক্তই বয়েছে। তাছাড়া ওর রাগটাও বেশি। রাগের মাথায় মেঘের সাথে যদি খারাপ আচরণ করে। মালিহা খান মলিন হেসে বললেন, এখনই এত ভয় পাচ্ছিস কেন? ওরা তো আমাদের চোখের সামনেই থাকবে। যা হবে দেখা যাবে। সন্ধ্যার আগে আগে আবির মেঘ বাসায় আসছে। ওদের বরণ করে দুধ মিষ্টি খাইয়ে বাকি নিয়মকানুন শেষ করে মেঘকে নিয়ে মালিহা খান ভেতরে চলে যাচ্ছেন। এইদিকে আবির ড্রয়িং রুমে দাঁড়িয়ে নির্বাক চোখে তাকিয়ে আছে। সবার পূর্ণ মনোযোগ মেঘের দিকে দেখে আবির ভুরুকুসকে প্রশ্ন করল, আমি এখন কি করব? মালিহা খান তপ্ত স্বরে বললেন, তোর যা ইচ্ছে কর গিয়ে। আবির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, বউটাকে দিয়ে গেল অন্তত দেখতেও তো পারতাম। বন্যারা পরের গাড়ি দিয়ে আসছে, তাই একটু দেরি হয়েছে। মিম, আইরিন আর বন্যা গেটের কাছে আসতে তানভীর গুরুভার কণ্ঠে ডাকলো, বন্যা। বন্যা সহ আইরিন আর মিম স্পষ্ট চোখে তাকিয়েছে। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, আমি বন্যাকে ডেকেছি। তোদের নাম বন্যা? আমি বন্যাকে ডেকেছি, তোদের নাম বন্যা? না। তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? বন্যা মৃদু স্বরে বলল, কিছু বলবেন? সঙ্গে সঙ্গে মিম, আইরিন একসঙ্গে বলে উঠল, কিছু বলবা? তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, না। মিম আর আইরিন বন্যাকে নিয়ে চলে যাচ্ছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবিরের কাছে গেল। তানভীর কপাল কুঁচকে একদৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া, তোমার বিয়েটা তো শেষ হইল, এবার আমারটা নিয়ে একটু ভাবো। আবির চোখ ঘুরিয়ে তানভীরের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, আগামী 2 বছর এই বাড়িতে আর কোনো বিয়ে হবে না। আমি চাকরি নিলেও না? না। কেন? আমার বউ অন্ততপক্ষে 2 বছর এই বাড়ির একমাত্র বউ হয়ে রাজত্ব করবে। তোর বোনের বউ বউ ফিল শেষ হলে তার ভাবিকে নিয়ে আসবো। ততদিনে তুই নিজেকে গুছা। তাই বলে 2 বছর? দেখ তানভীর, তুই আমার থেকে বয়সে 2 বছরের ছোট। তাই বিয়েটাও 2 বছর পরে করা উচিত। তাছাড়া আমি তোর বোনকে মানসিক শান্তিতে ব্যাঘাত দিব না। তোকে 6 মাসের মধ্যে বিয়ে করালাম, সবকিছু ঠিকঠাক চলল। কোনো একদিন, হয়তো আজ থেকে 10 বছর পর মেঘ আমার কাছে একটা অভিযোগ করলো। তখন আমি কি করব? ওকে কি এই দিনগুলো ফিরিয়ে দিতে পারবো? তানভীর মনমরা হয়ে বলল, থাক, আমি আর কিছু বলবো না। তানভীর মন খারাপ করে চলে যাচ্ছে। আবির মৃদু হেসে ফের ডাকলো, কিন্তু তানভীর আর তাকালো না। অবশ্য তাকালেও বিশেষ কোনো লাভ হতো না। কারণ আবির যা ভেবে রেখেছে তাই হবে। তানভীর জোরপূর্বক কোনো কিছু পরিবর্তন করতে পারবে না, আর না করতে চায়ও না। আগামীকাল আবিরদের বাসায় অনুষ্ঠান হবে। একবারে কাছের মানুষজন ছাড়া অতিরিক্ত কোনো মানুষ থাকবে না। আবিরের আম্মু চেয়েছিলেন একদিনে অনুষ্ঠান শেষ করতে, কিন্তু মোজাম্মেল খানের এতে দ্বিমত ছিল। উনি মেয়ের বিয়ের জন্য এত বছর যাবৎ স্বপ্ন দেখেছেন, তাই আলী আহমদ খান ওনার স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন। আবির আর রাকিব সন্ধ্যার পরপরই বেরিয়েছে। ফিরেছে প্রায় 11টা নাগাদ। ততক্ষণে বাড়ি মোটামুটি শান্ত হয়ে গেছে। আবির নিজের রুমে যেতে যেতে মেঘের রুমটা দেখে গেছে। রুমের দরজা ভেতর থেকে বন্ধ। সন্ধ্যার পর থেকে মেঘের সাথে আবিরের আর কোনো কথা হয়নি। আবির 2-3 বার ডাকতেও গিয়েছে, কিন্তু আজ কেন জানি সাহস পাচ্ছে না, তাই রুমে এসে মেঘের নম্বরে কল দিল। সারাদিনের ক্লান্তি শেষে মেঘ গভীর ঘুমে তলিয়ে আছে। আবিরের কল বেজেই যাচ্ছে। মেঘের পাশ থেকে মাহমুদা খান ঘুম ঘুম কণ্ঠে মেঘকে ডেকে বললেন, মেঘ, ফোনটা সাইলেন্ট কর। মেঘ ঘুমের মধ্যেই নড়ে উঠল, কিন্তু ফোন ধরল না। গতকাল রাতে আবিরের রুমে আসার ঘটনা ছড়াতে ছড়াতে বড়দের কান পর্যন্ত চলে গিয়েছে। তাই মাহমুদা খান ইচ্ছে করে আজ মেঘের রুমে শুয়েছেন। মেঘের একপাশে মাহমুদা খান, অন্য পাশে বন্যা শুয়েছে। 2 বার কল কেটে পুনরায় কল বাজতে শুরু করেছে। বন্যা মেঘের পাশ থেকে ফোনটা একটু তুলতেই আবিরের ছবি ভেসে উঠেছে। বন্যা আস্তে করে বলল, এই মেঘ, ভাইয়া কল দিয়েছে। ভাইয়া নামটা শুনতে মেঘের গভীর ঘুম কেটে গেছে। ঘুম ঘুম চোখে পিটপিট করে কল রিসিভ করে কানে ধরল। ফোনের ওপাশ থেকে আবিরের মোলায়েম কণ্ঠস্বর শোনা গেল, আমার বউটা এখন কি করছে? মেঘ ঘুম ঘুম কণ্ঠে বলল, ঘুমাচ্ছে। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমার যে তার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সকালে বলবো। না, এখনই বলতে হবে।
মাহমুদা খান আস্তে করে বললেন, মেঘ, ফোনটা রেখে ঘুমা। মেঘ ফিসফিস করে রেখে দেওয়ার কথা বলছে, কিন্তু আবির নাছোড়বান্দা, কথা তার বলতেই হবে। আবির তপ্ত স্বরে বলল, চল ছাদে যাই। কেন? আমার চাচ্চাকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন ছাদে যেতে পারবো না। ছাদের কথা শুনে মাহমুদা খান রাগী স্বরে বলে উঠলেন, এ আবির, ফোনটা রাখবি তুই? আর এতটা আচ্ছা, আবার বলি। এই আবির, ফোনটা রাখবি তুই? আর একটা রাত সহ্য করতে পারছিস না? আচ্ছা, এইখানে সালমা চৌধুরী তোমাদের জন্য কিছু একটা একটা নোট রেখে গেছে। কিছু একটা জিনিস ক্লিয়ার করছে। আসো আমরা সবাই একসাথে পড়ি। আবিরের হঠাৎ পরিবর্তনে যারা খুব বেশি চিন্তিত তাদেরকে বলছি। উপন্যাসের প্রথম পর্বে উল্লেখ করা ছিল আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খানবাড়ি। সেই আবিরের চাঞ্চল্য কমার কারণটা আশা করি কারো অজানা না। তবুও বলছি, মেঘকে থাপ্পড় দেওয়ার অপরাধে মেঘ যখন আবিরের সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিয়েছিল, তখন ধীরে ধীরে আবিরের মনে সেটার প্রভাব পড়েছিল। আর সে চুপ হতে শুরু করেছিল। ২ বছর চেষ্টা করে মেঘের সাথে সম্পর্ক ঠিক করতে ব্যর্থ হওয়ায় মেঘের ওপর কিছুটা অভিমান করে দেশ ছেড়েছিল। এছাড়াও বেশ কিছু পর্বে আমি উল্লেখ করেছি আবির পরিস্থিতির শিকার। তাই যারা গুরুগম্ভীর আবিরকে মিস করছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। বুঝছো? তোমাদের জন্য লেখিকা কি লিখছে? এবার পাঠিকার কথা শোনো। কথা হচ্ছে, তোমাদের ভিডিওতে বেশি বেশি করে রেসপন্স করতে কি হয় বলো? এই যে রাত জেগে জেগে এত কষ্ট করে ভিডিও করছি, তারপরে যদি রেসপন্স না পায় আশানুরূপ, তাহলে কেমন লাগে বলো? ভিডিওতে খুব ভালোভাবে রেসপন্স করো, যেন আমার ভিডিও বানানোর অনুভূতি আরো বেড়ে যায়। আর তো মাত্র কয়েকটা পর্বই বাকি আছে। তারপরে তো আর এভাবে বলবো না নে। তারপরে তোমরাও হাওয়া হয়ে যাবানি। যাই হোক, ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।